তিনি এক অদ্ভুত মানুষ, অদ্ভুত চিন্তা করতেন এবং তাও খুব দ্রুত গতিতে। আবার পরক্ষণে সেসব কথা ভুলেও যেতেন। তার চিন্তাগুলো সবই মৌলিক, কিন্তু তিনি ভুলে যাওয়ার দরুন সেগুলো আর কাজে লাগতে পারছিলেন না। কি করা যায়? অনেক ভাবতে ভাবতে এক উপায় এলো। তিনি দেবেন্দ্রনাথ মজুমদারকে সেক্রেটারি হিসেবে নিয়োগ করলেন। দেবেন্দ্রনাথ বাবু সর্বদা 3টে পেন্সিল দিয়ে উনার পেছনে ঘুরতেন। পরিস্থিতি এমন যে দোয়াতের কলম ব্যবহার করতে পারতেন না দেবেন্দ্রনাথ বাবু, কারণ দোয়াতে কালি ভরা সময় সাপেক্ষ। একবার কি হলো, উনি কিছু একটা বললেন, কিন্তু দেবেন্দ্রনাথ বাবু সেটা বুঝতে পারলেন না। ওনাকে জিজ্ঞাসা করায় খেলেন ধমক, কারণ এতে তার চিন্তার ব্যাঘাত হলো। তাই এরপর দেবেন্দ্রনাথ বাবু কিছু বুঝতে না পারলে সেখানে ডট বসিয়ে দিতেন, আর পরে ওনার থেকে জিজ্ঞাসা করে সেগুলি ভরতেন। তার অন্যতম শ্রেষ্ঠ নাটক বিল্বমঙ্গল লিখেছিলেন মাত্র 28 ঘন্টায়। সদবার একাদশীর মতো 26টা গানও লিখেছিলেন মাত্র এক রাতের মধ্যেই। লিখেছিলেন 40-এর কাছাকাছি নাটক এবং পরিচালনা করেছিলেন 80টির মতো নাটক। তিনি স্বয়ং গিরিশচন্দ্র ঘোষ, গিরিশ ঘোষ। একাধারে সঙ্গীত স্রষ্টা, কবি, নাট্যকার, ঔপন্যাসিক, নাট্য পরিচালক, মঞ্চাভিনেতা গিরিশচন্দ্র ঘোষ 28 ফেব্রুয়ারি 1844 সালে কলকাতার বাগবাজারে জন্মগ্রহণ করেন। বাংলা থিয়েটারের স্বর্ণযুগ মূলত তারই অবদান। পিতা নীলকমল ঘোষ ছিলেন সওদাগরি অফিসের করণিক। গিরিশবাবু ছিলেন তাদের অষ্টম সন্তান। 11 বছর বয়সে গিরিশবাবু তার মাকে হারান, পিতাকে হারান, তখন তার মাত্র 14 বছর বয়স। সংসারে হাল ধরে বোন কৃষ্ণ কিশোরী। উচ্ছৃঙ্খল গিরিশচন্দ্রকে শোধরাতে 15 বছর বয়সেই তার বিয়ে দেন। ধরাবাঁধা পড়াশোনায় মন কোনোদিনই তার ছিল না, তাই ক্লাস 10-এ উঠে স্কুল যাওয়া ছেড়ে দেন। কিন্তু বিয়ের যৌতুক বাবদ যে টাকা পেয়েছিলেন, সেই টাকা দিয়ে তিনি ক্লাসিক ইংরেজি সাহিত্যের অনেক বই কিনে নিজেই পড়াশোনা শুরু করলেন। খুব অল্প সময়ের মধ্যে তিনি ইংরেজি ভাষা রপ্ত করে নেন এবং সাথে বায়রন, শেক্সপিয়রের পাতার পর পাতা লেখা কণ্ঠস্থ করে ফেলেন। ভালো ইংরেজি শিখতে এবং লিখতে পারার জন্য ওনার শ্বশুর একটা কেরানির চাকরি জোগাড় করে দেন। চাকরির সাথে সাথে চলতে থাকে বিদেশি নাটক পড়া এবং অনুবাদ। বাংলায় প্রথম অনুবাদ করে ফেলেন শেক্সপিয়রের ম্যাকবেথের সংলাপ। স্টার থিয়েটারে গিরিশচন্দ্রের চৈতন্য লীলা নাটকে ঠাকুর শ্রীরামকৃষ্ণ চৈতন্য চরিত্রে নটি বিনোদিনীর অভিনয় দেখে মুগ্ধ হন এবং বিনোদিনীর মাথায় হাত রেখে আশীর্বাদও করেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ গিরিশচন্দ্রের মোট 5টি নাটক চৈতন্যলীলা, প্রহ্লাদ চরিত্র, বৃষকেতু, নিমাই সন্ন্যাস এবং দক্ষযজ্ঞ দেখেছেন। স্বেচ্ছাচারী বেপরোয়া গিরিশচন্দ্র পরবর্তীকালে ঠাকুর পরমহংসদেবের সংস্পর্শে আসেন এবং তার মধ্যে নৈতিক পরিবর্তন হয় এবং আধ্যাত্মিক ভাবও জাগরিত হয়। একবার গিরিশচন্দ্র ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে নিজের পরিচয় দিয়ে বলেন, প্রভু, আমি পাপী, আমার কি করা উচিত? আমি এত মদ খেয়েছি যে মদের বোতলগুলি একটার উপরে একটা রাখলে হিমালয়ের সমান উঁচু হতে পারে। ঠাকুর বলেন, তুমি যা করছো তাই করো, অভিনয় চালিয়ে যাও। গিরিশচন্দ্র বলেন, আমি ওসব করি পেটের জ্বালায়। তখন ঠাকুর বললেন, তাহলে সকাল সন্ধ্যে দুবেলা ঈশ্বরের নাম নিতে। গিরিশচন্দ্র বললেন, কখন সকাল হয় কখন সন্ধ্যা হয় তাই তো আমার জ্ঞান থাকে না। ঠাকুর বললেন, তাহলে শুধু খাবার আগে এবং শোবার সময় ঈশ্বরের নাম করতে। তখন গিরিশচন্দ্র বললেন, কখন আমি খাই আর কখন ঘুমাই শুধু ঈশ্বরই জানেন। ঠাকুর বললেন, তুমি একটা কাজ করো, এটাও যদি না করতে পারো তাহলে থাক, আমি না হলে তোমার হয়ে ঈশ্বরের নাম করে দেব। 1886 সাল। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংস সেই সময় দুরারোগ্য গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন এবং তার শারীরিক অবস্থারও যথেষ্ট অবনতি ঘটেছিল। উত্তর কলকাতার কাশীপুর অঞ্চলের একটি বাগান বাড়িতে চিকিৎসার সুবিধার জন্য তাকে নিয়ে আসা হয়েছিল। 1 জানুয়ারি একটু সুস্থ বোধ করায় তিনি বাগানে বিকেলের দিকে হাঁটতে বেরিয়েছিলেন। সেদিন ছুটির দিন। ভক্তরা বাগান বাড়িতে এসেই বিভিন্ন জায়গায় বসে গল্প করছেন। গিরিশচন্দ্র, সুরেন্দ্রনাথ, রামচন্দ্র দত্ত এবং অন্যান্যদের সাথে একটি গাছতলায় বসে কথাবার্তা বলছেন। হঠাৎ তারা দেখলেন ঠাকুর সুস্থ হয়ে তাদের দিকে এগিয়ে আসছেন। ঠাকুর সুস্থ হয়ে বেড়াতে বেরিয়েছেন দেখে তারাও খুব খুশি। ভক্তরা উঠে দাঁড়ালেন। ঠাকুর সেই গাছতলায় এসে সেখানে তিনি তার অনুগামী নাট্যকার গিরিশচন্দ্র ঘোষকে বললেন, গিরিশ, তুমি আমার সম্বন্ধে কি সব বলে বেড়াচ্ছ? তুমি কি দেখেছ? তুমি কি জানো আমার সম্বন্ধে? তোমার কি মনে হয় আমি কে? গিরিশচন্দ্র হাঁটু গেড়ে বসে হাত জোর করে বললেন, ব্যাস, বাল্মীকি যার সম্বন্ধে বলে শেষ করতে পারেননি, আর আমি কে যে আপনার সম্বন্ধে বলবো শুনি? রামকৃষ্ণ পরমহংস তখন বললেন, আমি আর কি বলবো, তোমাদের চৈতন্য হোক। এরপর তিনি সমাধিস্থ হয়ে তার প্রত্যেক শিষ্যকে স্পর্শ করেন। গিরিশ সহ রামকৃষ্ণ অনুগামীদের মতে
তার স্পর্শে সেদিন অদ্ভুত এক আধ্যাত্মিক অনুভূতি হয়েছিল। সিরাজউদ্দৌলা, মীর কাসিম আর ছত্রপতি শিবাজি নাটক করে গিরিশচন্দ্র ইংরেজদের রোষানলে পড়েন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পথিকৃৎ ঝাঁসির রানী লক্ষ্মীবাঈকে নাটক লেখা শুরু করলেও ব্রিটিশ হুমকিতে শেষ করতে পারেননি। সে সময় মেয়েদের চরিত্রে ছেলেরাই অভিনয় করত। গিরিশচন্দ্রই বাংলা নাটকে প্রথম মহিলাদের থিয়েটারে সূচক করে দেন। তিনি পতিতালয় থেকে মেয়েদের নিয়ে শিখিয়ে নাটকে নামান। বিনোদিনী, তিনকড়ি, তারাসুন্দরী সহ অনেক প্রতিভাবান নটি তার হাতে গড়া। 1912 সালের 8ই ফেব্রুয়ারি 68 বছর বয়সে মহান এই নাট্যকার যাত্রা করেন অমৃত লোকের পথে। পোস্টটি আমি ফেসবুক থেকে কালেক্ট করেছি এবং পোস্টটি সংগৃহীত, সামান্য পরিমার্জিতও। স্বামী বিবেকানন্দ ইন্সপায়ার্স, এইটি পোস্টটির তলায় হ্যাশট্যাগে ছিল লেখা। আর এটি যার পোস্ট, তার নাম শ্রদ্ধেয়া শ্রীমতী মেলিতা পাণ্ডে। আমি তার ওয়াল থেকেই এই প্রতিবেদনটি সংগ্রহ করেছি। তার জন্য তাকে জানাই আমার এই ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমার সশ্রদ্ধ প্রণাম, আন্তরিক শ্রদ্ধা। আপনাদের এতক্ষণ মূল্যবান সময় নিয়ে আমার প্রতিবেদনটি, আমার পাঠটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই এই চ্যানেলটির পাশে থাকবেন আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।